ওকে। সো আজকে আমাদের স্পিসেস লেকচার 1। তো লেকচার গুলোর যে কন্টেন্টস গুলো আছে সেগুলো যখন আপনারা প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছেন সেখানে কন্টেন্টস গুলো লেকচার ওয়াইজ লেখা ছিল। তো আজকের আমাদের টার্গেট থাকবে লেকচার 1 এবং 2-তে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আজকে লেকচার 1-এ কাভার করে দেওয়া। আর আপনাদের কোর্সটা একটু দেরিতে শুরু হয়েছে, মানে যে সময়টা ছিল ওখানে আসলে দেরিতে শুরু হওয়ার বিষয়টা এটা আমার উপরে নির্ভর করে না, কারণ আমি শুধুমাত্র ক্লাস নিই। কোর্স ম্যানেজমেন্টের বিষয়টা সম্পূর্ণ বিডিএস নির্ভর করে। কারণ এটা যদি আমার ব্যক্তিগত কোর্স হতো তাহলে কিন্তু এটা সার্টিফিকেট কোর্স হতো না। তখন এখানে থাকতো যে হ্যাঁ এসপিসির উপর কোর্স, শুধু জাস্ট আপনারা কোর্স করতেন, কারণ আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা নেই। বাট যখন যদি কোনো সেটা এডটেক কোম্পানি হয়, এডটেক কোম্পানি বা এডটেক ফার্ম হয়, ঠিক আছে, মানে টেকনোলজি ইউজ করে যারা এডুকেশনাল কোর্স প্রোভাইড করে, তারা সার্টিফিকেট হচ্ছে ইস্যু করতে পারে। কিন্তু ব্যক্তি ইস্যু করতে পারে না। যেমন আমাদের দেশে যারা প্রাইভেট পড়ায়, আমরা যারা প্রাইভেট পড়ছে, হ্যাঁ, স্কুল কলেজে থাকতে আমাদের স্যারকে আমাদেরকে সার্টিফিকেট ইস্যু করতে পারছে, বা দিছে কি সার্টিফিকেট দেয়নি। হ্যাঁ, ওরকম কোনো কিছু কিন্তু না। কারণ মাঝে মধ্যে কিছু মানুষজন দেখা যায় এই যারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ঝামেলা করে। যেমন আপনাদের এই কোর্সে একজন ভর্তি হয়েছিল, সেগুলো নিয়ে হচ্ছে ঝামেলা করছে অনেক। একটা বেয়াদব ভর্তি হয়েছিল। যাই হোক, তা আমি বিডিএস কে বলে ওর টাকাটা, ওর ভর্তি ক্যান্সেল আমি করাই দিছি। কারণ এসব এই কিছু যারও সন্তান আছে যাদেরকে আসলে মা বাবা ছেড়ে দিছে রাস্তায় জন্ম দিয়ে, এটা ফালতু। যাই হোক, বাদ দেন, আমাদের ওসব চিন্তা করে লাভ নেই। আমরা প্রথমে শুরু করব হচ্ছে আলোচনা হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স দিয়ে। আচ্ছা, আপনারা চাইলে ভিডিও অন রাখতে পারেন, ভিডিও অফ রাখতে পারেন। মানে আমাদের ক্লাসের ভিডিও অন অফ রাখার ক্ষেত্রে কোনো নিয়ম কারণ নেই, ঠিক আছে। তো আমি নর্মালি ভিডিও অফ করেই কথা বলি। সো এবং স্ক্রিন শেয়ার করে হচ্ছে যা বলা সেটা বলি। তা আমাদের প্রথম টপিকটা ছিল লেকচার 1-এর হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সকে অনেকজন অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। বাট আমার মতে স্ট্যাটিস্টিক্সকে আমি, মানে আমার মতে, আমি তো এত এত বড় এক্সপার্ট হয়ে যাইনি। বাট আমি ছোট মানুষ, তো আমার ছোট মানুষের একটা ছোট সংজ্ঞা আছে স্ট্যাটিস্টিক্সের। আমি বলে থাকি যে স্ট্যাটিস্টিক্স ইজ এ সায়েন্স অফ এস্টিমেশন। খুবই ছোট সংখ্যা। এটা, এই ছোট সংখ্যাটা আপনাদের আশা করি আজীবন মনে থাকবে। স্ট্যাটিস্টিক্স কি জিনিস? সায়েন্স অফ এস্টিমেশন। একদমই ছোট সংখ্যা। দুটো দুটো মানে শব্দ, সেন্টেন্স ওরা। হ্যাঁ। তো এখানে কিন্তু আবার এই দুটো শব্দের, সায়েন্স এবং এস্টিমেশন, এই দুটো শব্দের কিন্তু খুব বড় রকমের একটা ভূমিকা আছে, বা তাৎপর্য আমরা বলতে পারি বাংলায় তাৎপর্য আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন সায়েন্স বলতেছি তখন সেটা মূলত হচ্ছে সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতি। আর এস্টিমেট করা যখন বলতেছি তখন জাস্ট কোনো কিছুর ভ্যালুটাকে এস্টিমেট করা, কোনো কিছুকে নিরূপণ করা। অ্যাকুরেটলি। এখন এস্টিমেশন আর এস্টিমেট করা আর অ্যাকুরেটলি কোনো কিছুকে হিসাব করে বের করা, সেটার মধ্যে পার্থক্য আছে। সেটা কিরকম, আমি খুবই একটা সহজ এক্সাম্পল দিই। স্কুল কলেজে তো আমরা সবাই ধরেন হচ্ছে এসএসসি এবং এইচএসসি লেভেলে আমরা পরীক্ষা দিয়ে বাসায় যখন ফিরতাম, তখন একটা কমন কোশ্চেন আশা করি সবাই এটা পেয়েছেন, যে পরীক্ষায় কত থাকবে, কতটুকু আশা করো। তো তখন আপনারা একটা কি বলে দিতেন ওভারঅল, যে হ্যাঁ 60 পেতে পারি, 70 পেতে পারি। বা গ্রেড সিস্টেমে বলতেন হ্যাঁ A+ হতে পেতে পারি, A- পেতে পারি, বি পেতে পারি, এরকম বলতেন। তো এই যে বলাটা, এই বলাটা কিন্তু অ্যাকুরেসির উপর ভিত্তি করে না, মানে একদম 100% অ্যাকুরেট কিন্তু না। তার থেকে যখন এক ফলাফল দিত, তখন দেখতেন যে এর থেকে হয়তো কম পেয়েছেন, বা তার চাইতে বেশি পেয়েছেন। ঠিক আছে, কম বেশি হতে পারে। তো এটা হচ্ছে মূলত এস্টিমেশন। আর অ্যাকুরেটলি মানে হচ্ছে, ধরেন আপনি ম্যাথ পরীক্ষা দিয়ে আসলেন, তখন বললো যে কয়টা ম্যাথ কারেক্ট হয়েছে। বা বিসিএস পরীক্ষা দিয়ে বের হয়েছে, এই যে কয়দিন পরে বিসিএস এর পিলি পরীক্ষা হবে, পিলি দেওয়ার পরে লোকজন এসে বলবে হ্যাঁ কার কটা হয়েছে। কোচিং এর যে গ্রুপগুলো আছে সেগুলো ফেসবুকে পণ্ডিত হয়ে যাবে, তারা নিজেরা সলিউশন বের করবে। ঠিক আছে। তো তখন লোকজন গণনা কাউন্ট করবে কার 120টা হয়েছে, কার 100টা হয়েছে। কেউ কেউ মনে করে পরীক্ষার হল পরীক্ষা দিয়ে বের হয়ে 140টা হয়েছে। কিন্তু দেখা যাবে যে কোচিং এর কোশ্চেনের সলিউশনের জোরে আর আশেপাশে মানুষের জোরে 140 নামতে নামতে 80-তে চলে এসেছে। এরকম হয়েছে অনেকের। ঠিক আছে। তো
আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু জীবনে বিসিএস পরীক্ষা দিইনি। So আমাকে এটা যদি বলেন যে আপনি কি বিসিএস পরীক্ষা আপনার এক্সপিরিয়েন্স কিভাবে হয়েছে, সেটা হচ্ছে আশেপাশে তো বন্ধু বান্ধবরা দিয়েছিল। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমিও ছিলাম, আপনারাও বর্তমানে পড়াশোনা করতেছেন, অনেক বন্ধু বান্ধব দিত, তো দেখতাম তখন। ঠিক আছে। আম, আমি কোনোদিনও আসলে বিসিএস পরীক্ষা দিইনি। আমার আম্মার একটা শখ ছিল আমার আসলে বিসিএস পরীক্ষা দেওয়ার, বাট আমি পরীক্ষা কোনোদিন দিইনি। আহ, আমি দিইনি কারণ আমার কাছে আসলে ওইটার পড়াটা একটু অদ্ভুত মনে হতো। যাই হোক, সেটা অন্য টপিক। তো এখন এটা হচ্ছে এস্টিমেশন, সায়েন্স অফ এস্টিমেশন। তাহলে স্ট্যাটিস্টিক্স আপনাকে মূলত, আমরা স্ট্যাটিস্টিক্সে কি নিয়ে কথা বলি? স্ট্যাটিস্টিক্সে আমরা মূলত, যে স্ট্যাটিস্টিক্সের কথা আমরা বলতেছি, এটা হচ্ছে মূলত আমাদের রিসার্চের স্ট্যাটিস্টিক্স। এটা খেয়াল রাখা লাগবে, আপনি কিংবা আমি। এখন আমরা এই ক্লাস সেটিং এ আমরা যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের কথা বলতেছি, সেটা হচ্ছে রিসার্চ স্ট্যাটিস্টিক্স। রিসার্চ স্ট্যাটিস্টিক্স কেন? কারণ রিসার্চে যখন আমরা কাজ করব, তখন সেটা আপনার কোয়ান্টিটেটিভ রিসার্চ হোক বা কোয়ালিটেটিভ রিসার্চ হোক, যে কোনো ধরনের রিসার্চ মেথডের ক্ষেত্রে আপনার রিসার্চ করতে গেলে আপনার ডেটা লাগবেই। হুম। ডেটা হচ্ছে র ম্যাটেরিয়াল, রিসার্চের র ম্যাটেরিয়াল হচ্ছে ডেটা। আমরা তাই ডেটাকে বলতে পারি র ম্যাটেরিয়াল অফ রিসার্চ। এখন এই র ম্যাটেরিয়াল অফ ডেটাটা নিয়ে হচ্ছে আমাদের কি কাজ করতে হবে। তো র ম্যাটেরিয়ালকে আমাদের কিন্তু রিসার্চে, এটা যে ফাইন্ডিংসটা বের করতে হলে আমাকে র ম্যাটেরিয়ালটাকে প্রসেস করতে হবে। মানে রিসার্চের যে ফাইন্ডিংসটা আছে, আমি গবেষণা করে কি পেলাম, বা আমি গবেষণা করে কি অনুমানটা আনতে পারি, হ্যাঁ, বা কি কনক্লুশন আমি আনতে পারি। ঠিক আছে। সেটার জন্য আমাদের ডেটাটাকে প্রসেস করতে হবে, তার মানে প্রসেসিং অফ র ডেটা। এই প্রসেসিং অফ র ডেটাটা আমরা নর্মালি করে থাকি স্ট্যাটিক্সের মাধ্যমে, বাই ইউজিং স্ট্যাটিস্টিক্স। এখানেই মূলত আমাদের হচ্ছে এই পরিসংখ্যানের ধারণাটা কাজে লাগে। মানে আমরা যে এই যে এখন স্ট্যাটিস্টিক্স কেন এটা পড়লাম, অনেকে বলতে পারেন যে ক্লাস তো করতে আসলাম স্পিসিস এর, উনি দেখি স্ট্যাটিস্টিক্স পড়াইতেছে, ডাইরেক্ট স্পিসিস সফটওয়্যার চালু করলেই তো হয়। হ্যাঁ, এরকম অনেকে বলতে পারেন, চালু করতেছে না কেন? হ্যাঁ, তো ডাইরেক্ট চালু না করার একটা কারণ হচ্ছে স্পিসিস সফটওয়্যার আমার নাকি ইনস্টল করা আছে, এই যে এখানে নিচেই আছে 27। ঠিক আছে। তো আহ, কথা হচ্ছে যে কিছু ফান্ডামেন্টাল নলেজ আমাদের লাগবে সফটওয়্যারটা ইউজ করতে হলে। দেখেন, সফটওয়্যার ইউজ করা কিন্তু বড় কোনো ব্যাপার না। রাম শ্যাম যদু মধু পাশের বাড়ির ঝন্টুকেও, ক্লাস 5-এ পড়া ঝন্টুকে যদি 1 ঘন্টা আমরা স্পিসিস দেখাই, সেও মোটামুটি স্পিসিস হালকা পাতা রান করতে পারবে। বাট এক্সপ্লেন করা এবং এই বিষয়গুলোর মূলে যে ফান্ডামেন্টাল নলেজ কাজ করতেছে, সেই বিষয়গুলো জানাটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন, কোন ক্ষেত্রে, কোন যে ধরনের বিষয় বা কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মিনস আমি হচ্ছে বের করব। কারণ আমি বললাম যে ফাইন্ডিং, গবেষণা করে আমাদের ফাইন্ডিং বের করতে হলে কি, র ম্যাটেরিয়াল বা ডাটাকে প্রসেস করতে হবে। কিভাবে প্রসেস করতে হবে? স্ট্যাটিক্স এর মাধ্যমে। এখন এই স্ট্যাটিক্স এর মাধ্যমে যখন প্রসেস করতে যাবেন, তখন দেখবেন যে মেনি স্ট্যাটিস্টিক্যাল মিনস, অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে। সব ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস কিন্তু আপনারা সব ডাটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। তাই এখানে একটা ক্রস দিলাম। ধরেন আপনার কাছে এক ধরনের ডাটা আছে, আরেকজনের কাছে এক ধরনের ডেটা আছে, আপনি বললেন হ্যাঁ সব ধরনের ডেটা আছে, সব ধরনের ডেটার উপর এই টুলটা অ্যাপ্লাই করো। ইটস নট লাইক দিস। এভাবে অ্যাপ্লাই করলে হবে না। আপনাকে ডেটা সম্পর্কে জানতে হবে, ডেটা সম্পর্কে বুঝতে হবে। মূলত কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল আপনি ইউজ করবেন, সেটা কিসের উপরে ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে মূলত হুইচ স্ট্যাটিস্টিক্যাল এখন আর না। টুলস টু ইউজ। মূলত কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস আপনি ইউজ করবেন সেটা নির্ভর করে প্রথমে হচ্ছে আপনার লিটারেচার রিভিউর উপরে। আচ্ছা, লিটারেচার রিভিউ এটা আসলে রিসার্চের টপিক, আমি তারপর এটা সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে গবেষণা যখন আপনি করতে যাবেন, এমন তো না যে পৃথিবীতে এই টপিকটা নিয়ে আপনি প্রথম কাজ করতেছেন। আপনার আগেও কিন্তু অনেকে এই বিষয়টা নিয়ে কাজ করেছে। ঠিক আছে। এই যে দেখেন, এখন অনেকে যারা হচ্ছে কাজ করেছে, তাদের কাজের একটা সামারি আপনাকে তুলে ধরতে হবে। তো সামারিটা নর্মালি আমরা করে থাকি লিটারেচার রিভিউর মাধ্যমে। তবে এই সামারিটা নর্মাল সামারির চেয়ে সব একটু রিভিউ ভিন্ন দেখাবো। ধরনের। কিরকম ভিন্নতা অর্থে? এখানে আপনি মূলত দেখেন যে পূর্ববর্তীতে যারা গবেষণা করেছিল তাদের গবেষণার মধ্যে ফল্ট কি ছিল। মানে আপনি এখানে তুলনামূলক সামারিটা বের করেন যে হ্যাঁ তারা কাজ করেছে, এতগুলো বিষয় নিয়ে কাজ করেছে বা এই বিষয়গুলো কাজ করেছে, কিন্তু এটার মাঝে যে ফাঁক গুলো আছে, যে রিসার্চের গ্যাপ গুলো, সেগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করেন। তো
তো রিসার্চে এই ধরনের 7 ধরনের গ্যাপ আছে। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনারা রিসার্চ ম্যাথোলজি আমাদের কোর্স, সেটা সম্পূর্ণ ভিডিও, আমাদের 8 থেকে সেটাও 10টা লেকচারের মতো। আপনারা সেটা দেখলে মোটামুটি আপনাদের ওটা এই রিসার্চের লিটারেচার রিভিউ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে একটু একটা মিনিট সময় দিবেন, একটা কল এসেছে, একটু রিসিভ করে নিই। না, কেটে আছে আসলে দেখাই। ওকে, সরি, একটা কল ছিল। তো লিটারেচার রিভিউটার হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, আপনারা লিটারেচার রিভিউর মাধ্যমে যেহেতু পিবিএস স্টাডিগুলো সম্পর্কে জানতে পারবেন, সো পিবিএস স্টাডিতে তারা কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করেছিল, সেটার সুবিধা অসুবিধাগুলো কি, এটা আপনি একটু তুলনামূলকভাবে দেখলে, তাদের চাইতে আপনি যদি ভালো কোনো মেথড ইউজ করতে পারেন, স্ট্যাটিস্টিক্যাল মেথড বা টুলস, তাহলে সেক্ষেত্রেও এটা একটা আপনাকে কি গাইড করবে লিটারেচার রিভিউ। তারপরে যে সেকেন্ড যে বিষয়টা আপনাকে স্ট্যাটিস্টিক্যাল টুল এর ক্ষেত্রে সাহায্য করবে, সেটা হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেন্স অথবা হচ্ছে রিসার্চ অবজেক্টিভস। অনেকে বলতে পারেন যে রিসার্চ কোশ্চেন বা রিসার্চ অবজেক্টিভস এর ব্যাপারটা, অনেকে বলতে পারেন যে রিসার্চ কোশ্চেন বা রিসার্চ অবজেক্টিভের যে বিষয়টা, এটা আপনি অবলিক দিয়ে লিখলেন কেন, বা অথবা দেখেন, আমাদের রিসার্চ অবজেক্টিভ গুলোকে যদি আপনি কোশ্চেন ফরম্যাটে লেখেন, সেটা আলটিমেটলি হয়ে যাবে আপনার রিসার্চ কোশ্চেন্স। ঠিক আছে। সো রিসার্চ অবজেক্টিভের উপর ভিত্তি করে আপনি রিসার্চ, আপনার রিসার্চের যে অবজেক্টিভ থাকবে, সেটার উপর ভিত্তি করে আপনাকে মূলত স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করতে হবে। তার মানে বেশ কয়েকটা গাইডলাইন আছে। তার মধ্যে প্রথম গাইডলাইনটা হচ্ছে লিটারেচার রিভিউ, তার পরবর্তীতে হচ্ছে আপনার রিসার্চ অবজেক্টিভস, তার পরবর্তীতে হচ্ছে আপনার রিসার্চের ম্যাথোলজি। ঠিক আছে। রিসার্চ ম্যাথোলজি, প্রতিটা রিসার্চের ক্ষেত্রে একটা রিসার্চের কি ম্যাথোলজি থাকে, তো সেই ম্যাথোলজিতে আমরা নর্মালি কোনো রকম স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি আমরা ইউজ করব, কোন ধরনের ডেটা সেট ইউজ করব, সব ধরনের বিষয়গুলো আমরা নর্মালি রিসার্চ ম্যাথোলজি চ্যাপ্টার কিন্তু পার্টের আন্ডারে ডিসকাস করে থাকি। সো আপনি কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল, যেহেতু আপনারা আমার এখানে যারা আছেন, তারা এক একজন এক এক ফিল্ড থেকে এসেছেন, কেউ ইঞ্জিনিয়ারিং ফিল্ডের, কেউ সোশ্যাল সায়েন্স ফিল্ডের, কেউ বিজনেস ফিল্ডের। সো আপনাদের এটা প্রশ্ন জাগতেই পারে, এই যে একটা স্পিসিস নামে আমি সফটওয়্যার একটা শিখবো, সো আমি এটাতে কোন ধরনের অ্যানালাইসিস আমি আমার ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করব, সেটা কিভাবে আমি আহ, ঠিক করতে পারবো। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন সবসময়, যে কোনো ধরনের ফিল্ডে, যে কোনো ক্ষেত্রে 3টা বিষয় আপনাকে স্ট্যাটিস্টিক্যাল টুল সিলেকশনের ক্ষেত্রে দিক নির্দেশক হিসেবে কাজ করবে। একটা হচ্ছে আপনার লিটারেচার রিভিউ, আর একটা হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেন অথবা হচ্ছে রিসার্চের অবজেক্টিভস, আর আরেকটা হচ্ছে আপনার রিসার্চের ম্যাথোলজি। ঠিক আছে। ওকে। এখন এই যে পরিসংখ্যান যে আমরা ইউজ করব, সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স অফ পরিসংখ্যানের 2টা ধাপ, মানে ভাগ আছে নর্মালি, আমরা যেটা আমাদের 2টা ভাগকে আমরা আমাদের রিসার্চের ক্ষেত্রে দেখব। তো একটাকে বলা হয় হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, রিসার্চের ভাবকে, আর ওটাকে বলা হয় আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যখন আমরা গবেষণাতে, তো হচ্ছে আমরা ডেটা নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এই ডেটাটাকে আমরা সামারি তৈরি করতে হবে। সেটা কিরকম, সামারিটার একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমাদের বাংলাদেশে তো মোটামুটি শিক্ষা বোর্ড আছে বেশ কয়েকটা। তো এইচএসসি এবং এইচএসসি লেভেলের যে ফলাফল, হ্যাঁ, পাবলিক পরীক্ষা, সেটার ফলাফলগুলো কিন্তু বোর্ডগুলো যখন প্রকাশ করে, প্রকাশ করার পূর্বে তারা প্রাইম মিনিস্টারের কাছে নর্মালি এই ফলাফলগুলো তারা হচ্ছে জমা দেয়। তারপর পত্রপত্রিকাতে কি এই ফলাফলগুলো একটা সামারি আসে, কোন বোর্ডে কতজন পাশ করলো, কত পার্সেন্ট মোট জিপিএ 5 পেলো, কত, এই জিনিসগুলো আসে। তো এই জিনিসগুলো কিভাবে তারা বের করে, এই জিনিসগুলো মূলত সামারি। কারণ আপনার যদি প্রতিটা, এমন যদি হতো যে প্রতিটা বোর্ডের রেজাল্ট তারা হচ্ছে পত্রিকাতে ছাপিয়ে দিত, হ্যাঁ, একটা সময় কিন্তু পত্রিকাতে ছাপানো হতো রেজাল্ট, সেটা অনেক আগে, 80 দশকের 90 দশকের একদম প্রথম দিকে। ঠিক আছে। তখন হচ্ছে পত্রিকাতে ছাপিয়ে দেওয়া হতো, মানে মানে কলেজেও দেওয়া হতো, বাট পত্রিকাতে ছাপিয়ে হচ্ছে দেওয়া হতো। বাট এখন শুধুমাত্র কলেজে অনলাইনে এইটার মধ্যেই, বা স্কুলে অনলাইনে এইটার মধ্যেই সীমাবদ্ধ।
তো এই ফলাফলের সামারিটাকে, যে মানে ধরেন একটা স্কুলের কতজন এসএসসি পরীক্ষা দিয়েছে, কতজন পাশ করেছে, কোন বিভাগ অনুযায়ী কতজন পাশ করলো, সায়েন্স থেকে কজন পাশ করলো, আপনার বিজনেস স্টাডিজ থেকে কজন পাশ করলো, আর্টস বা হিউম্যানিটিস থেকে কজন পাশ করলো, এই সবগুলো জিনিস, এবং কতজন জিপিএ 5 পেলো, এই সবগুলো জিনিসের নিয়ে যখন একটা সামারি তৈরি করা হয়, একটা সামারি যেন যে কেউ বুঝতে পারে, মানে ফলাফলটা তো আর সবাইকে দিলে এই 20-30 পাতার ফলাফল দেখার সময় কিন্তু সব মানুষের থাকে না। সবাই চায় এক নজরে হাইলাইটস গুলো পেতে। তো হাইলাইটস এর ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে মূলত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তার মানে আমরা যখন গবেষণা ক্ষেত্রে আমাদের র ডাটা নিয়ে কাজ করবো, র ডাটা অনেক রকম হতে পারে, সেখানে 1 লক্ষ মানুষের ডাটা থাকতে পারে, 500-300 মানুষের বা 100 মানুষেরও ডাটা থাকতে পারে। তো এতগুলো মানুষের ডাটা কিন্তু, মানুষের কিংবা কোম্পানির বা আপনি যে কোনো ফিল্ড নিয়ে যদি কাজ করেন সেই ফিল্ডের ডাটা, এগুলোর মানে একটা 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 করে প্রতিটা ডাটা পয়েন্ট চেক করা কারো পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে সবাই চাইবে এই ডাটাগুলোর একটা ওয়ান্স এট এ গ্ল্যান্ড, একটা গ্ল্যান্স ভিউ পাওয়ার জন্য, ঠিক আছে? ওই গ্ল্যান্স ভিউটা পাওয়ার জন্যই আমরা নর্মালি সামারি অফ ডাটা করে থাকি। এই সামারি অফ ডাটা করার ক্ষেত্রে আমাদের হেল্প করে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এর পরবর্তীতে আমরা যে কাজটা করে থাকি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের পরে, আমাদের অনেক সময় হাইপোথিসিস আমাদের গবেষণা ক্ষেত্রে টেস্ট করতে হয়। বেশ কিছু রিসার্চ আপনারা পাবেন যেখানে হাইপোথিসিস টেস্টিং এর ব্যাপারটা হচ্ছে আসে, অথবা প্রিডিকশনের ব্যাপার, যে আমার কাছে বর্তমান যে ডেটা আছে সেটার উপর ভিত্তি করে, পাস্ট ডেটার উপর ভিত্তি করে ফিউচারকে প্রেডিক্ট করা। তো সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের নলেজ হচ্ছে ইউজ করতে হয়। তো এই জন্য আমাদের দুই ধরনের নলেজ হচ্ছে কাজে লাগে। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা খেয়াল রাখবেন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে নর্মালি আমাদেরকে সামারাইজিং করা এবং ডেটাকে অর্গানাইজিং করার ক্ষেত্রে হেল্প করে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পপুলেশন আমাদের পপুলেশনের উপরে ইনফারেন্স বা প্রেডিকশন করার জন্য আমাদের হেল্প করে, মানে স্যাম্পল ডাটার উপর বেস করে আমরা পপুলেশন সম্পর্কে ইনফারেন্স বা ডিসিশন মেক করতে পারি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। ওকে, এখন এই যে গবেষণা যে আপনারা করতে আসবেন, সে গবেষণা করতে আসলে ডেটা কয়েক ধরনের হতে পারে, অনেক রকমের ডেটা হতে পারে। তবে নর্মালি গবেষণা করার ক্ষেত্রে আপনারা যে ডেটাগুলো পাবেন সেটাকে আমরা খুব ব্রড ক্লাসিফিকেশনে ধরে মোটামুটি দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডেটা সেট, আর একটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা। আচ্ছা, কোয়ালিটেটিভ ডেটার আরেক নাম হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। ওকে, তো ডেটা একটা ক্যাটাগরিক্যাল ডেটা বা কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ডেটাটা বুঝতে হলে আসলে আগে কোয়ান্টিটেটিভ ডেটা বোঝাটা হচ্ছে সবচেয়ে সহজ। কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে মূলত, এটা আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। মানে যে ধরনের ডেটার ক্ষেত্রে আপনার নাম্বারস, হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মানে যে ধরনের ডাটার মধ্যে নাম্বারের প্রায়োরিটি থাকে সেটাই হচ্ছে আপনার নিউমেরিক্যাল ডাটা বা কোয়ান্টিটেটিভ ডাটা। আর কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে যে ধরনের ডাটাতে নাম্বারের প্রায়োরিটি থাকে না, অক্ষর, শব্দ, বাক্য, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোর প্রায়োরিটি বা ক্যারেক্টারিস্টিক্স এই ধরনের বিষয়ের প্রায়োরিটি থাকে, সেটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ডেটা। ওকে, এরপরে যখন আমরা সামারি করতে আসবো, আমরা আমাদের রিসার্চ গুলো যখন আমরা হচ্ছে সামারি করতে আসবো, সামারি করতে আসলে প্রথমেই আমাদের যে জিনিসটা আমরা দেখি, মানে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে, সেই জিনিসটার নাম হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে অনেকগুলো বিষয় হচ্ছে আমরা আছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখে থাকি নর্মালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্মালি আমাদের যে ডাটাটা আছে, যে ডেটা সেট আছে, সেই ডেটা সেটের মধ্যে কি অনেকগুলো ভ্যারিয়েবল থাকে। তো ভ্যারিয়েবল গুলোর একটা সামারি, যে সেই সামারিটা আমরা নর্মালি বা তা ভ্যারিয়েবল গুলোর ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা দেখার জন্য নর্মালি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। আবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সাথে আরেকটা জিনিস আছে ফ্রিকোয়েন্সি চার্ট বা ফ্রিকোয়েন্সি টেবিল। এই যে ডিস্ট্রিবিউশনটা, এটাকে গ্রাফ বা চার্টের মাধ্যমে দেখালে এই কিরকম সেটা আমরা দেখার চেষ্টা করে থাকি। এছাড়া আমরা ডেটার আরো কিছু ক্যারেক্টারিস্টিক দেখার চেষ্টা করে থাকি, যেমন মিন। মিন মানে হচ্ছে
আপনার এভারেজ ভ্যালু, গড় ভ্যালু। গড় ভ্যালুটা কিরকম, যেমন আমরা বলি না যে গড় বৃষ্টিপাত, গড় টেম্পারেচার, গড় ইনকাম, হ্যাঁ, সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে মিন কিংবা এভারেজের আপনার কমান্ডটা হচ্ছে ইউজ করা হয়। তারপর আর একটা জিনিস আমরা বের করে থাকি, মিডিয়ান। মিডিয়ানটা হচ্ছে নর্মালি হচ্ছে মিডিয়ান ভ্যালু। যদি আমরা আমাদের যে ডেটা সেটটা আছে, সে ডেটা সেটের যে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু আছে সেটাকে যদি আমরা সুন্দর করে সাজাই, সাজানোর পরে যে মিডল ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান। আর মুড হচ্ছে ডেটা সেটের মধ্যে আমাদের অনেক সময় দেখা যায় এমন কিছু ভ্যালু থাকে যেগুলো আমরা বারবার পাচ্ছি। যেমন ধরেন আমরা একটা কোম্পানির 100 জন এমপ্লয়ির মান্থলি স্যালারি, মাসিক যে বেতন সেটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এখন মাসিক বেতন নিয়ে যখন আমরা কাজ করতে গেলাম, তখন দেখলাম যে কয়েকজন এমপ্লয়ের বেতন 25,000 টাকা, এটা বারবার আমরা পেলাম বেশ কয়েকবার। তো সেক্ষেত্রে মানে কি, 25,000-এর ভ্যালুটা অনেকবার ঘটছে। তো এরকম বারবার সংগঠিত হওয়া ভ্যালুগুলোকে আমরা নর্মালি হচ্ছে মুডের আন্ডারে আপনার কনসিডার করে থাকি। এছাড়া আমরা আরো অনেক বেশ বেশ কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করে থাকি। যেমন আমরা রেঞ্জ, একটা সময় রেঞ্জ দেখা হতো, বর্তমানে আসলে রেঞ্জটা দেখা হয় না, এটা খুবই ওল্ড স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট হয়ে গেছে। তো যে কোনো ডেটা সেটের মধ্যে দেখা যায় যে কি একটা ভ্যালু থাকে যেটার যে যেটার ভ্যালু অন্য ভ্যালুগুলোর চাইতে সবচাইতে বেশি। আবার এমন একটা ভ্যালু থাকে যেটার ভ্যালু অন্যগুলোর চাইতে সবচাইতে কম। তার মানে হচ্ছে যে কোনো ডেটা সেটের মধ্যে একটা খুব হাইয়েস্ট ভ্যালু থাকে, আর একটা হচ্ছে কি খুবই লোয়েস্ট ভ্যালু থাকে। এখন এই হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আমরা বের করে থাকি রেঞ্জের মাধ্যমে। এরপরে আমরা যে দুইটা কনসেপ্ট খুব সচরাচর আমরা এখনো ইউজ করি, একটা হচ্ছে ভ্যারিয়েন্স আর একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একসাথে লিখেছি কারণ দুইটা কনসেপ্ট খুবই কাছাকাছি। সেটা হচ্ছে প্রথমে তো আমরা মিন বের করি, তো মিনটা হচ্ছে কি এখন আপনার এভারেজ ভ্যালু। তো এভারেজ ভ্যালু আমরা পাওয়ার পরবর্তীতে এই যে এই মিন থেকে আমাদের যে ডাটা সেটের ভ্যারিয়েবল গুলোর ভ্যালু আছে, মিন থেকে ইন্ডিভিজুয়াল ভ্যালুর যে দূরত্বটা, সে দূরত্বের দূরত্বটাকে বের করে আমরা যখন স্কোয়ার করব, স্কোয়ার করলে আমরা পাবো কি, দ্য এভারেজ অফ দি স্কোয়ার ডিফারেন্সেস ফ্রম দি মিন। তো দি এভারেজ অফ দি স্কোয়ার ডিফারেন্সেস ফ্রম দি মিনই হচ্ছে মূলত ভ্যারিয়েন্স। তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে, এটা নর্মালি হচ্ছে আপনি যদি ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট করেন, তাহলে আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আপনি পেয়ে যাবেন। এর পরবর্তীতে আরো দুটো বিষয় বর্তমান যুগে দেখা হয়ে থাকে, এটার নাম হচ্ছে কোয়ার্টাইলস, আর একটা হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল এতটা দেখা হয় না, কোয়ার্টাইলসটা সবচেয়ে বেশি বর্তমানে দেখা হয়। তো কোয়ার্টাইল হচ্ছে যে কোনো ডেটা সেটের যে ডেটা থাকে সেটাকে আমরা চারটা ভাগে ভাগ করি। তো যে কোনো ডেটা সেটের ডেটার ভ্যালুকে, ধরেন আপনার কাছে অনেকগুলো 100টার মতো এই যে কোম্পানির আমরা এমপ্লয়ের কথা বলতে পারি, আপনার একটা কোম্পানির 100 জন এমপ্লয়ের বেতনের ডেটা আছে। এখন এক একজনের বেতন এক এক রকম। তো এই যে তাদের বেতনের যে ভ্যারিয়েবলটা মান্থলি স্যালারি, সেটাকে যখন আমরা ইকুয়ালি চারটা ভাগে ভাগ করব, তখন আমরা এটাকে ধরে নিব এটা হচ্ছে টোটাল। টোটাল ভাগ হচ্ছে 100%। চার ভাগে ভাগ করলে প্রতি ভাগে পড়বে 25%। তো প্রতিটা ভাগকে আমরা এক একটা হচ্ছে কোয়ার্টাইল বলবো। যেমন প্রথম 25%কে আমরা বলবো ফার্স্ট কোয়ার্টাইল, তার পরবর্তীতে 50%কে বলবো সেকেন্ড কোয়ার্টাইল, তার পরবর্তীতে 75%কে বলবো আমরা থার্ড কোয়ার্টাইল, এবং লাস্টেরটা হচ্ছে আমাদের টোটাল 100%। তো সেটাকে আর অন্য কোনো কোয়ার্টাইলে মানে আর কি অন্য কিছু অন্য কোনো নামে বলা হয় না। তো এগুলো হচ্ছে নর্মালি আজকে স্ট্যাটিস্টিক্স, এসপিএস এর স্ট্যাটিস্টিক্স বোঝার ক্ষেত্রে আজকের ক্লাসে আপনাদের কাজে লাগবে। এবার আমি এসপিএসএস 27-এর উইন্ডোটা আমার স্ক্রিনে শেয়ার করতেছি। তো আপনারা এসপিএসএস 27-এর উইন্ডো দেখতে পাচ্ছেন। আমি আপনাদের আহ, মধ্যে এক দুজন আমাকে মেসেজ করেছে যে আপনাদেরকে যে লিঙ্কটা আমি পাঠিয়েছিলাম তার আগে স্পিসেস ডাউনলোড দেওয়ার, সেটা হচ্ছে কাজ করতেছে না, বা অনেকে সেখান থেকে ডাউনলোড দিতে পারছেন না। তার প্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে আরো একটা লিঙ্ক পাঠিয়েছি আজকে এই দুপুরবেলা, ওই সেই মেল যেটা পাঠিয়েছিলাম, ওই মেলের রিপ্লাই মেল হিসেবে আমি আপনাদেরকে পাঠিয়েছি। তো আপনারা সবাই কষ্ট করে দেখে নিবেন, এই এই লিঙ্কটা ভালোভাবে কাজ করে, এবং আমি নিজে কিন্তু এই লিঙ্ক ইউজ করে এখন যে সফটওয়্যারটা দেখতেছেন আইবিএম এসপিএস 27 ভার্সন, এটা আমি ইউজ করেছি। আচ্ছা, এখানে একটা কথা আছে আবার, অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আমি যদি 23-24 ভার্সন ইউজ করি তাহলে কি হবে। দেখেন,
বর্তমানে আইবিএম স্পিসিস এর 23-30 ভার্সনের মতো চলতেছে। সো আমরা যেহেতু এখানে ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, যেহেতু আমাদের পেড ভার্সন ইউজ করে আসলে মানে কাজ করার মতো যে অ্যাবিলিটি সেটা আমাদের নেই। আর পেড ভার্সনের দামও অনেক বেশি, হ্যাঁ। তো আমরা নর্মালি যারা ডেভেলপিং কান্ট্রিতে আছি তারা নর্মালি এই ধরনের ভার্সনগুলো ইউজ করি। তো এখন আমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে লেটেস্ট ভার্সনগুলো ইউজ করা। কারণ লেটেস্ট ভার্সনে মানে বেশ কিছু বিষয় থাকে যেগুলো ওল্ড ভার্সনে থাকে না। তো এই কারণে সবচেয়ে স্টেবল ভার্সন আমার কাছে মনে হচ্ছে আইবিএম 27। মোটামুটি আমি বেশ কয়েকটা ব্যাচও আমি ইউজ করেছি। সো এটা খুবই স্টেবল ভার্সন। এবার এটাতে অনেক কিছু পাবেন আপনারা নতুন, আমরা ইউজ করব। সো আপনারা যারা স্পিসে ডাউনলোড করে ইনস্টল করতে পেরেছেন সেটা তো ভালোই, যারা পারেন নাই আজকে অবশ্যই আমার মেলটা চেক করে আপনারা আইবিএম স্পিসিস 27 প্রথমে ডাউনলোড করবেন এবং সেখানে যে নিয়ম কানুন দেওয়া আছে সেটা মেনে ইনস্টল করবেন। এবং আমি তার পরবর্তীতে যে মেলটা পাঠিয়েছি সেখানে কিন্তু একটা ভিডিও লিঙ্কও আছে, আমি সেই লিঙ্কটাও আলাদা করে ওখানে বলেছি যে আপনারা ডাউনলোড করার পরে এই লিঙ্কে যেতে হবে, গিয়ে সেখানে ইনস্ট্রাকশন যেভাবে আছে সেভাবে কাজ করবেন, ঠিক আছে। নর্মালি এটা যেহেতু আপনার ওই ওয়েবসাইট থেকে নামানো ভার্সন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাস অফ করে এটা আপনাকে ইনস্টল করতে হবে। বুঝতে পারছেন? আপনাদের পিসিতে অন্য কোনো অ্যান্টিভাইরাস বা উইন্ডোজের যে অ্যান্টিভাইরাসের যে ভাইরাস ডিটেকশনটা আছে, লাইভ ভাইরাস, সেটা অফ করে দিতে হবে টোটাল, তাহলে ইনস্টল করতে পারেন। সেটা অন থাকলে এটাকে সে ভাইরাস হিসেবে কাজ করবে। হ্যাঁ, এটা একটা ইস্যু হতে পারে। তবে এছাড়া আমি আর মানে পার্সোনালি যেহেতু আমি ইনস্টল করেছি, so আমি ইনস্টল করার ক্ষেত্রে আর কোনো সমস্যা কিন্তু আসলে পাইনি। ওকে। এখন এটা দিয়ে কাজ করতে হলে আমাদের ডেটা সেট লাগবে। সো ডেটা সেট গুলো আমরা কোন জায়গা থেকে পাবো? দেখেন, ডেটা সেট গুলো প্রত্যেকটা ক্লাসের জন্য ভিন্ন ভিন্ন ডেটা সেট আমরা হচ্ছে ইউজ করব। সবগুলো ক্লাসের জন্য আসলে এক ধরনের ডেটা সেট ইউজ করব তা না। যেমন আজকে আমি যে ডেটা সেটটা হচ্ছে ইউজ করব, সেটা লিঙ্কটা আমি চ্যাট বক্সে, মানে যেদিন যে ডেটা সেট ইউজ করব সেটা লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব। So আপনারা কষ্ট করে লিঙ্কটা সেভ করে রাখবেন। তো আজকে যে ডেটা সেটটা আমি ইউজ করব, সেই ডেটা সেটটার নাম হচ্ছে আপনার স্লিপ ডেটা সেট। তো এটার একটু বর্ণনাটা আমরা পড়ে নিই। এটার যে সংক্ষেপে এখানে বর্ণনাটা দেওয়া আছে, এই স্লিপ ডেটা সেটটা হচ্ছে রিয়েল ডেটা নেওয়া হয়েছে। দিস ইজ এ রিয়েল ডেটা ফাইল কন্ডেন্সড ফ্রম এ স্টাডি conducted to explore the prevalence and impact of sleep problems on various aspects of people lives. A staff from a University in Melbourne, Australia, were invited to complete a questionnaire containing questions about their sleep behavior, for example, hours slept per night, sleep problem, for example, difficulty getting to sleep, and the impact that these problems have on aspects of their lives, work, driving, relationships, etc. The sample consisted of 271 respondents, 55% female and 45% male, ranging in from ages 18 to 84 years. Mean ইয়ার্স, তার মানে এভারেজ গড়ে তাদের বয়স হচ্ছে 44 ইয়ার্স। ওকে। তো এই ডাটা সেটটা দেখেন এখানে ডাউনলোড স্লিপ জি ফাইল নামে আছে। তো আমরা প্রথমে এই ফাইলটা ডাউনলোড করব। আমি আমার এখানে ডাউনলোডে অলরেডি ডাউনলোড করে নিলাম। আর আপনাদেরকে হচ্ছে চ্যাট বক্সে এটার যে লিঙ্কটা আছে, চ্যাট বক্সে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কষ্ট করে লিঙ্কটা সেভ করে রাখেন, ঠিক আছে। কোন ডাটা সেট আমি নিয়েছি সেটার নামটা নিচে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি। আমরা ডাটা নিয়েছি হচ্ছে স্লিপ ডট এসিবি, ঠিক আছে। আমরা এই ডাটাটা হচ্ছে এখান থেকে নিয়েছি, স্লিপ ডট এসিবি, ডাউনলোড স্লিপ ডট জি ফাইল যেটা, সেটা ইউজ করেছি। ওকে। আচ্ছা, এখন এই ডাটাটা যেহেতু জি ফাইল হলে আমাদের প্রথমে এই ডাটাটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের এই ডাটাটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তা আমরা এখানে ক্লিক করবো এক্সট্রাক্ট অল। এক্সট্রাক্ট হওয়ার পরে এটা এক্সট্রাক্ট হয়ে একটা নতুন ফোল্ডার স্টেপ হবে। এবং এই নতুন ফোল্ডারে দেখেন আমরা দেখতে পাচ্ছি স্পিসিস ডাটা ফাইল, স্লিপ ডাটা সেট। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এক্সট্রাক্ট করা শেষ, আমাদের চলে যেতে হবে আমাদের স্পিসিস এর উইন্ডোতে। তো এবার আসেন স্পিসিস উইন্ডোটার একটু বর্ণনা আমরা দেখি। যেহেতু আমরা প্রথম কাজ করতেছি সবাই, তো আমরা ধরে নিই যে স্পিসিস এর উইন্ডো সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আপনাদের পিসিতে আপনারা যখন স্পিসেস সম্পূর্ণ নতুন ভাবে ইনস্টল করবেন, ধরেন আগে আপনার স্পিসেস সম্পর্কে কোনো ধারণাই নেই, সো আমরা একদম জিরো থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে। প্রথমে আমরা কি সফটওয়্যারটাকে ওপেন করব। আশা করি এই সফটওয়্যার ওপেন করা পর্যন্ত কাজ সবাই জানেন, ঠিক আছে। আপনারা আপনাদের স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গিয়ে এখানে সার্চ করবেন লিখে এসপিএস, দেখেন আমার এখানে দেখাচ্ছে আইবিএম স্পিসেস 27, এখানে ওপেনে ক্লিক করবেন, অথবা এখানে ডাবল
বাটনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার স্পেসেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটা সামনে কিছু তারা ডায়লগ বক্স দেখাবে, সেই ডায়লগ বক্সগুলো আপনারা ক্রস করে দিবেন, সেগুলো আমাদের দেখার দরকার নেই। ক্রস করে দিলে যখন দেখবেন যে তারা আপনাকে এরকম একটা উইন্ডো দেখাচ্ছে, এবং উইন্ডোর উপরে দেখেন ছোট্ট করে লেখা আছে আনটাইটেল ওয়ান ডাটা সেট জিরো আইবিএম স্পেসিস ডাটা এডিটর। তার মানে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আইবিএম স্পেসিস ডাটা এডিটর। ওকে। তো এই উইন্ডোটা খুব ইন্টারেস্টিং একটা উইন্ডো, কারণ দেখেন যে এই উইন্ডোতে আবার আরো একটা উইন্ডোর নাম আছে, মানে এখানে মূলত একটা শিট দেখাচ্ছে, বাট এই শিটের সাথে আবার আরো একটা শিট আর একটা উইন্ডো আমাদের আছে। তা আমরা যে ভিউটা, এই শিটের দুইটা ভিউ আছে, একটা হচ্ছে ডেটা ভিউ আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ভিউ। এখন আমরা যে ভিউটা দেখতেছি বাই বাই ডিফল্ট আমরা নর্মালি যে ভিউটা দেখি সেটা হচ্ছে ডেটা ভিউ। বাট আপনার যদি আপনার ভ্যারিয়েবল সম্পর্কে জানতে চান ডিটেলস, তখন এই যে ভ্যারিয়েবল ভিউতে ক্লিক করলে এই ভ্যারিয়েবল গুলো কোনটা, কি নাম, কি ধরনের টাইপ, হ্যাঁ ওয়াইড কতটুকু, লেভেল কি ধরনের, ভ্যালু কি ধরনের, কোনো মিসিং ভ্যালু আছে কিনা, কলাম, অ্যালাইনমেন্ট, মেজারমেন্ট, এরকম রোল, এরকম আরো অনেক ভ্যারিয়েবল, প্রতিটা ভ্যারিয়েবল সম্পর্কে আরো অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। আর এখানে আবার দেখেন আমাদের এখানে বাম পাশে এরা 1 2 3 4 5 এরকম করে সংখ্যা দেওয়া আছে, কিন্তু উপরে প্রতিটার ক্ষেত্রে হচ্ছে ভার 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 দেওয়া আছে। এই ভারটা হচ্ছে নর্মালি ভ্যারিয়েবল, সংক্ষেপে ভার, বাট এটার ফুল মিনিং হচ্ছে মূলত ভ্যারিয়েবল। তার মানে হচ্ছে আমরা যখন এখানে যে কোনো ফাইল ইনপুট করব, মানে এসপিসে যখন হচ্ছে কাজগুলো করবেন, সে কাজগুলো কয়েকটা ধাপে হয়। তো প্রথমেই খেয়াল রাখবেন, আপনি যে কোনো ফিল্ডে যে কোনো ডেটা নিয়ে কাজ করেন না কেন এসপিসিসে, প্রথমে আপনাকে সেই ডাটাটা এসপিসিসে লোড করতে হবে। হ্যাঁ, লোড করাটা মানে হচ্ছে মূলত এখানে ইম্পোর্ট করা, বা সেটা আপনি ডাউনলোড দিয়েও এখানে ইম্পোর্ট করতে পারেন। মূলত যাই করেন না কেন, যে কোনো ডাটা হচ্ছে নিয়ে কাজ করতে হলে প্রথমে সেটা স্পিসিসে আমাদের কি লোড করতে হবে, তারপর ডাটা নিয়ে যা কাজ করার আমরা হচ্ছে করব। তো এখন আসেন লোড করার বিষয়টা আসেন। তো একটু আগে আমরা যে ডেটা সেটটা ডাউনলোড করেছিলাম সেটা কি ছিল, স্লিপ ডেটা সেট। হ্যাঁ, এটাকে আমরা এক্সট্রাক্ট করেছি। এখন এটাকে আমরা কিভাবে লোড করে দেখেন, ডেটা লোড করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ফাইল বাটনে ক্লিক করব, ঠিক আছে। ফাইল বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন দেখাবে নিউ, তারপর হচ্ছে ওপেন, তারপর হচ্ছে ইম্পোর্ট ডাটা, হ্যাঁ এরকম অনেক দেখাবে। তো আমরা ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব। ইম্পোর্ট ডাটাতে ক্লিক করার পরে এখানে সেখানে অপশন দেখাবে যে কোন ধরনের ডাটা তুমি ইম্পোর্ট করতে চাও। তো আমি বললাম ধরেন সিএসবি ডাটা আমি ইম্পোর্ট করতে চাই, আমি সিএসবি তে শুধু লিখলাম। এখন সিএসবি দিয়ে লেখার পরবর্তীতে সে আমাদেরকে এরকম ডায়লগ বক্স শো করবে, মানে আমার পিসিতে যে আমার ফোল্ডার গুলো আছে মূলত সে ফোল্ডার গুলো দেখাবে। এখন দেখানে দেখানোর পরে এখানেও নিচে একটা অপশন আছে, দেখুন ফাইলের নেম, ফাইলস অফ টাইপ, কোন ধরনের টাইপের ফাইল তুমি দেখতে চাও এবং এটার এনকোডিং। তা আমি এখানে একটু ক্লিক করি, আবার ক্লিক করার পরে এখানে দেখেন সিএসবি ফাইল আছে, তারপর ড্যাট ফাইল আছে, হ্যাঁ ডাট ফাইল, ঠিক আছে, টেক্সট ফাইল, তারপর হচ্ছে অল সাপোর্টেড ফাইলস। আমি অল সাপোর্টেড ডাটা টাইপস এটাতে ক্লিক করব, তাহলে সে আমাকে কি সবগুলো ডাটা ফাইল সে আমাদের কি শো করবে। ওকে। এবার শো করার পরে আমি যে স্লিপের ডাটা সেটটা আছে সেটা আমি দেখবো। দেখেন এখানে ফোল্ডার আছে, স্লিপের দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো আমি এখানে স্লিপের ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের দেখাচ্ছে স্লিপ ডট এসিবি এসপিসি সাপোর্টেড ফাইল আমাদের সে দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করে, ক্লিক করলে সাথে সাথে এখানে ফাইলের ঘরে এই যে ফাইলটার নাম স্লিপ ডট এসিবি এটা চলে আসবে। চলে আসার পরে এখানে ওপেন বাটন যেটা, এই ওপেন বাটনে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে সে আপনার পিসির স্পিডের উপরে ডিপেন্ড করবে, কয়েক মিনিট লাগতে পারে বা কয়েক সেকেন্ড বা 1 সেকেন্ডের কম সময় লাগবে, যেমন আমার এখানে 1 সেকেন্ডের কম সময় লেগেছে, মাইক্রো সেকেন্ড বলতে পারি আমরা, লেগেছে। এটার পরে সে হচ্ছে আপনাকে এরকম উম, জিনিসগুলো এরকম ভিউ হচ্ছে শো করবে। এরকম ভিউ মানে এতক্ষণ আমাদের যে উইন্ডোটা ছিল সেটা ছিল কি ব্ল্যাঙ্ক উইন্ডো, সেখানে কি কোনো ভ্যারিয়েবল আমাদের ছিল না, কোনো ডেটা ছিল না। এখন দেখেন ওই ভ্যারিয়েবল গুলোর জায়গাতে প্রতিটা ভ্যারিয়েবলের নাম বসে গেছে, যেমন আইডি, তারপর হচ্ছে আমাদের এজ, তারপর হচ্ছে এড এড লেভেল, তারপর হচ্ছে ওয়েট। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ধরেন আইডি কি আপনি জানেন না, তখন এই আইডির উপরে নিয়ে আপনি কার্সরটা রাখবেন, কার্সরটা নামলে সে এটাকে দেখাবে, এটার নাম হচ্ছে আইডি, মানে এটার লেভেলটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, মানে সংক্ষেপে এটা আইডি দিয়েছে, বাট এটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন নাম্বার। আরো তথ্য পেতে হলে আবার একটু ওখানে রাখি কার্সরটা। এটা হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল এবং মেজারমেন্ট হচ্ছে এটা স্কেল মেজারমেন্ট, ঠিক আছে। ওকে। এর পরবর্তীতে এখানে দেখেন ম্যারিটাল স্ট্যাটাস আছে, তার পরবর্তী এড লেভেল, ওয়েট, হাইট, এরকম আরো অনেকগুলো আছে। আচ্ছা, এখানে দেখবেন যে প্রতিটা ভ্যারিয়েবলের পাশে তারা একটা একটা করে এখানে চিহ্ন দিয়েছে। তো এখানেও আমাদের স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট আছে, যেটা আমি আলোচনা হচ্ছে করব আমি। তো এখানে
আমরা দেখলাম যে মোটামুটি ভ্যারিয়েবল আছে। আবার দেখেন উপরে ডান পাশে কোনায় তারা কিন্তু ভ্যারিয়েবলের সংখ্যাটাও আমাদেরকে দিয়ে দিয়েছে কত, ভিজিবল 55 ভ্যারিয়েবল। তার মানে আমাদের এখানে 55টা ভ্যারিয়েবল আছে। ওকে, খুবই বড় একটা ডেটা সেট। আচ্ছা, এখন আপনি বললেন 55টা ভ্যারিয়েবল তো অনেক বেশি। অ্যাট এ টাইম আমি আসলে ভ্যারিয়েবল গুলো নিয়ে এতগুলো ভ্যারিয়েবল থেকে অ্যাট এ টাইম প্রতিটা সম্পর্কে জানা ডিফিকাল্ট। আমি ভ্যারিয়েবল গুলোর এক নজরে একটা সামারি দিতে চাই। তো সেটা দেখতে হলে চলে যাবেন কোথায়, ভ্যারিয়েবল ভিউতে। তাহলে এখানে নিচে চলে আসবেন, ছোট্ট করে যে ভ্যারিয়েবল ভিউ লেখা আছে এই জায়গাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে দেখাচ্ছে নেম, টাইপ, ওয়াইড, ডেসিমেলস, লেবেল, ভ্যালুস, মিসিং, কলামস, অ্যালাইনমেন্ট, মেজার এবং হচ্ছে রোল। ওকে, এখন দেখেন এখানে আমরা হচ্ছে এই বাম পাশে এই জায়গাতে সব ভ্যারিয়েবল গুলোর নাম আছে। তার পরবর্তীতে কোনটা কি ধরনের টাইপ ভ্যারিয়েবল, যেমন নিউমেরিক আমরা বলেছি যে নর্মালি ডাটা কি দু ধরনের হতে পারে, কি হতে পারে, দু ধরনের। একটা বলেছি কোয়ান্টিটেটিভ ডাটা, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটার আরেকটা নাম বলেছি নিউমেরিক ডাটা, আর কোয়ালিটেটিভ ডাটা আরেকটা নাম বলেছি কি ক্যাটাগরিক্যাল ডাটা। এখন দেখেন আমার এখানে এই যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলোর ভ্যালু কিন্তু আমাদের তারা নিউমেরিক দেখাচ্ছে। তার মানে এগুলোর ভ্যালুর অ্যাগেনস্টে কি নিউমেরিক ডাটা আমাদের হচ্ছে আছে। এখন ওদের আইডেন্টিফিকেশন লেভেল, আইডি মানে হচ্ছে আইডি, মার্শাল মানে ম্যারিটাল মানে হচ্ছে ম্যারিটাল, এড লেভেল মানে হচ্ছে হায়ার এডুকেশন স্ট্যাটাস। এখন এই হায়ার এডুকেশন স্ট্যাটাসের মধ্যে আবার এদের ভ্যালু আছে। যেমন আমরা যখন এজের কথা, ম্যারিটাল স্ট্যাটাসের কথা বলতেছি, তখন তার মধ্যে অনেক ভাগ আছে। যেমন আমরা এখানে যখন ক্লিক করলাম কি কি ভাগ তারা নিয়েছে, ঠিক আছে, যেটাকে কোড করা বলে। তো এখানে আনলাম, আনার পরে দেখেন ছোট্ট করে কতগুলো ডট ডট দেখাচ্ছে। এই ডট ডটে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করলে তখন সে আমাকে দেখাবে যে ম্যারিটাল স্ট্যাটাসে কয় ধরনের ভ্যালু সে নিয়েছে। যেমন এক দিয়েছে, যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে কোড হচ্ছে এক, যারা ম্যারিড, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হচ্ছে কি দুই, যারা হচ্ছে ডাইভোর্স তাদের ক্ষেত্রে হচ্ছে তিন, যারা হচ্ছে উইডোড তাদের ক্ষেত্রে হচ্ছে কি চার কোড। ওকে ফাইন। এরপর এড লেভেলের ক্ষেত্রেও দেখেন এটা হচ্ছে কি হায়ার এডুকেশন, আপনার স্ট্যাটাসের মানে হায়ার এডুকেশন নিয়ে এটা বলা আছে। তো এক্ষেত্রেও এটা লেভেল নিচে তারা দিয়েছে। তো আমরা ভ্যালুতে আসি, ভ্যালুতে এসে এই যে ডট ডটে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পারো প্রাইমারি স্কুল হলে তার, সরি, প্রাইমারি স্কুল হলে তার কোড হচ্ছে এক, সেকেন্ডারি স্কুল হলে তার কোড হচ্ছে দুই, তিন হচ্ছে ট্রেনিং, ট্রেড ট্রেনিং বা পোস্ট সেকেন্ডারি ট্রেনিং, চার হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি এবং পাঁচ হচ্ছে কি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। তো এরকম করে দেখবেন যে কিছু ভ্যারিয়েবলের তাদের ভ্যালু আছে, ঠিক আছে, কিছু ভ্যারিয়েবলের ভ্যালু নাই। যাদের ভ্যালু নাই, যেমন যেখানে এখানে স্মোক নাম্বার, হ্যাঁ, স্মোক নাম্বার হচ্ছে মানে নাম্বার অফ সিগারেট স্মোক পার ডে, এখানে কিন্তু কোনো ভ্যালু সেটা নাই, এখানে একটাই তাদের হচ্ছে ভ্যালু, তারা হচ্ছে কাম করেছে, তাই সেখানে নাম দেওয়া হচ্ছে আছে। এখন দেখেন এবার এখানে ভ্যারিয়েবল গুলো মেজার দেওয়া আছে। এখন মেজার দেওয়ার ক্ষেত্রে সেখানে তিন ধরনের মেজার হচ্ছে দিয়েছে। তিন ধরনের মেজার হচ্ছে নর্মালি স্ট্যাটিস্টিক্সে আমরা যখন ডেটাগুলো হচ্ছে দেখে থাকি, তখন ডেটাগুলোকে আমরা নর্মালি কয়েকটা ভাগে স্ট্যাটিস্টিক্সে হচ্ছে ভাগ করে থাকি আমরা ডেটাগুলোকে, ঠিক আছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে আমাদের এই, ওকে, এখানে নর্মালি তারা তিনটা ভাগ দিয়েছে, স্কেল, অর্ডিনাল এবং হচ্ছে কি নমিনাল। তো আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টটাতে একটু যাই, এই বিষয়টা একটু ওয়ার্ড ডকুমেন্টে আপনাদেরকে বর্ণনা করতে পারি কিভাবে এটা আমাদের এই যে টাইপস অফ ডেটা এটার সাথে সম্পর্কযুক্ত, সেটাই আমি মূলত আলোচনা করব, তাহলে আপনাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। তা আমরা বলেছি যে ডেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল, আর ওটা হচ্ছে নিউমেরিক্যাল। তো ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে কোয়ালিটেটিভ, আর নিউমেরিক্যাল মানে হচ্ছে কি কোয়ান্টিটেটিভ। এখন এই ক্যাটাগরিক্যাল ডাটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নমিনাল ডাটা, একটা হচ্ছে নমিনাল, আর একটা হচ্ছে আপনার অর্ডিনাল। আর নিউমেরিক ডাটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপনার ডিসক্রিট ডাটা, ডিসক্রিট, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন এখানে কি কি আছে, এখানে আমাদের স্কেল আছে, নমিনাল আছে, আর আছে হচ্ছে আপনার অর্ডিনাল আছে। তার মানে আমাদের ক্যাটাগরিক্যাল ডাটাকে যখন দুই ভাগে আমরা ভাগ করেছি, সেটার ভাগের মধ্যে নমিনাল এবং অর্ডিনাল পড়ে, আর নিউমেরিক্যাল মধ্যে কন্টিনিউয়াস পড়ে। তো কন্টিনিউয়াসের এখানেই মূলত স্কেলের কথা যেটা বলা হচ্ছে, স্কেল ডাটাও এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা।
তো নমিনাল ডাটা হচ্ছে এক ধরনের কোয়ালিটেটিভ ডাটা। আর ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন এই ধরনের ডেটাগুলোকে চেনার উপায় হচ্ছে এটা ক্যাটাগরি অথবা অ্যাট্রিবিউট এটা বর্ণনা করে, বৈশিষ্ট্য, ফিচার, হ্যাঁ, অ্যাট্রিবিউট এই ধরনের বিষয়গুলো সে হচ্ছে আলোচনা করে থাকে। এটা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল ডাটা। আর নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এখন এখানে যখন নমিনাল কথাটা হচ্ছে বলতেছি, ক্যাটাগরিক্যাল ডাটার ভাগে চলে এসেছি, নমিনাল এবং হচ্ছে অর্ডিনাল। নমিনালের ক্ষেত্রে খেয়াল রাখবেন, নমিনাল এবং অর্ডিনালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন নমিনাল কথাটা বলতেছি তখন সেক্ষেত্রে অর্ডারের বিষয়টা গুরুত্বপূর্ণ না। অর্ডারের বিষয়টা গুরুত্বপূর্ণ না, এটা এটা এটাকে সংক্ষেপে ব্যাখ্যা করা যায় এভাবে যে আহ, যখন আপনারা কোনো প্রতিযোগিতা যান, যেমন ছোটবেলা একটা প্রতিযোগিতা ছিল স্কুলগুলোতে, হতো যেমন খুশি তেমন সাজো। হুম। তো সে প্রতিযোগিতাতে আপনার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে থার্ড, এটা তিনটা ক্যাটাগরি থাকতো। এবং এখানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ওদের জন্য আলাদা আলাদা করে কিন্তু পুরস্কার থাকতো। তার মানে এখানে অর্ডারের কিন্তু গুরুত্বটা আছে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে কিন্তু কি অর্ডারের গুরুত্ব আছে। হুম, হুম। কিন্তু নমিনালের ক্ষেত্রে কিন্তু সেটার এতটা গুরুত্ব নাই। একটু দাঁড়ান, আমি একটু পানি খেয়ে নিই, গলা শুকিয়ে গেছে। আচ্ছা, নমিনাল ডাটার ক্ষেত্রে র্যাঙ্কিং নট ইম্পর্ট্যান্ট। র্যাঙ্কিংটা হচ্ছে অর্ডারের কথা হচ্ছে বলতেছি। আর অর্ডিনালের ক্ষেত্রে র্যাঙ্কিং ইম্পর্ট্যান্ট। তো নমিনাল ডাটার আমরা এক্সাম্পল দিতে পারি। ধরেন আপনি বাজারে গেলেন, হুম, কি কিনবেন? আম কিনলেন, ওকে। তো বা কলা কিনলেন, তো সেক্ষেত্রে বাজারে আম কিংবা কলাগুলো কি উপরে রাখা আছে না নিচে রাখা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, অর্ডারটা ইম্পর্টেন্ট না। বা কোন আম আগে আছে কোন আম পরে আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনি আম কিনছেন তো এখানে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ না। বাট আপনি আবার যখন হচ্ছে আমরা কালারের ক্ষেত্রে বলতে পারি কালার কোনটা গুরুত্বপূর্ণ, কালারের ক্ষেত্রেও র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ না। বাট অর্ডিনালের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কালারের এক্সাম্পল বা এক্ষেত্রে নমিনালের এক্সাম্পল দিতে পারি। যেমন লোকজনের ম্যারিটাল স্ট্যাটাস, আমাদের এটাই দিই, মানে আমাদের এক্সাম্পলই দিই। তো ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে কেউ আছে সিঙ্গেল, হ্যাঁ, কেউ আছে ধরেন হচ্ছে ম্যারিড, আর বাকিরা আরো অন্যান্য ক্যাটাগরিতে আছে। তো এখানে কিন্তু কে সিঙ্গেল কে ম্যারিড সেটা কিন্তু আসলে এতটা গুরুত্ব বহন করে না। বা এদের মধ্যে কিন্তু আমরা বলতেছি না কেউ সিঙ্গেল হলে সে সে হচ্ছে নাম্বার ওয়ান, কেউ ম্যারিড হলে সে নাম্বার টু, এরকম কিন্তু কোনো র্যাঙ্কিং কিন্তু নেই। এখানে কিন্তু র্যাঙ্কিং ইম্পর্টেন্ট না নমিনালের ক্ষেত্রে। বাট অর্ডিনালে র্যাঙ্কিং এর ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা কিরকম? যেমন আমরা যখন এডুকেশনাল লেভেলের কথা বলতেছি আমাদের এখানে, হ্যাঁ, এখন এডুকেশনাল লেভেলের কথা আমি বলতেছি। ধরেন কেউ হচ্ছে প্রাইমারি স্কুল পাস, ঠিক আছে, কেউ হচ্ছে ধরেন হাই স্কুল পাস, হ্যাঁ, আবার কেউ হচ্ছে কলেজ পাস, মানে এইচএসসি কমপ্লিটেড। এখন তাদের সাথে অলরেডি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের একটা যে র্যাঙ্ক সেটা কিন্তু
পার্থক্য থাকবে। যে প্রাইমারি স্কুল পাস তার চাইতে হাই স্কুল পাসের র্যাঙ্ক উপরে হবে। আবার হাই স্কুল পাসের র্যাঙ্কের চাইতে যে কলেজ পাস তার র্যাঙ্ক উপরে হবে। আবার কলেজ পাস চাইতে যে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট তার র্যাঙ্ক উপরে হবে। তো এক্ষেত্রে কি র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট। তো আসেন তাহলে আমরা আমাদের এই ডেটা সেটে যাই ফিরে। আমরা বলেছিলাম যে ম্যারিটাল স্ট্যাটাসের কথা। এখন দেখেন যে এই যে ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, ম্যারিটাল। তো এই ম্যারিটালের এটা আমাদের এখানে এটার ভ্যালুগুলো দেওয়া আছে। এক হচ্ছে সিঙ্গেল, দুই হচ্ছে কি ম্যারিড, আর তিন হচ্ছে ডাইভোর্স, চার হচ্ছে উইডোজ। এখন আমরা যদি এটার চেঞ্জ করে দিই, আমরা বললাম যে এক হচ্ছে ম্যারিড, হ্যাঁ, দুই হচ্ছে সিঙ্গেল, তিন হচ্ছে আপনার উইডোড, হ্যাঁ, আর চার হচ্ছে ডাইভোর্স, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আমাদের এটা নমিনালি থাকবে, কারণ এখানে এই র্যাঙ্কিংটা গুরুত্বপূর্ণ না। বাট এডুকেশন লেভেলের কথা যখন আমরা বলতেছি তখন দেখেন সেটা আমাদের কি কি লেভেল আছে। এক নম্বর হচ্ছে প্রাইমারি স্কুল, দুই হচ্ছে সেকেন্ডারি স্কুল, তিন হচ্ছে ট্রেড বা ট্রেনিং সেন্টার, যারা মানে টেকনোলজি মানে টেকনিক্যাল স্কুল আমাদের দেশে আছে না, কারিগরি, আমরা সেটা বলতে পারি, যারা কারিগরিতে পড়াশোনা করে। তারপর আন্ডার গ্রাজুয়েট যাদের ডিগ্রি আছে, 4 বছর মেয়াদি অনার্স, বা 3 বছর 2 বছর মেয়াদি যে পাস কোর্স আছে সেগুলো, হ্যাঁ। তারপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যাদের আছে, মাস্টার্স 2 বছরের বা 1 বছরের মাস্টার্স যাদের আছে, ঠিক আছে। তো এখন দেখেন যে মাস্টার্সটা আসছে তার র্যাঙ্ক অবশ্যই অনেক বেশি হবে, এ কারণে সে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সে পাঁচে, আর যার প্রাইমারি স্কুল তার র্যাঙ্ক হচ্ছে নিচে, যার কারণে তাকে আমরা একে দিয়েছি। তো এখানে অর্ডিনাল এই ডেটা যে মেজারমেন্ট স্কেল এটা কিন্তু অর্ডিনাল, তার মানে এখানে আমরা চাইলেই প্রাইমারি স্কুলে যে পড়ছে আমরা যদি তাকে 5 দিয়ে দিই আর পোস্ট গ্রাজুয়েটকে একে দিয়ে দিই, এই জিনিসটা অর্ডারটা ঠিক থাকবে না। সো এখানে অর্ডার বা র্যাঙ্কিং কি ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে স্কেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা আসি, ঠিক আছে। তো স্কেলটা মূলত আমাদের জড়িত হচ্ছে নিউমেরিক্যাল ডেটার সাথে। হুম। তো নিউমেরিক্যাল ডাটাটা হচ্ছে আপনার মূলত এই আমরা স্ট্যাটিক্সের যে কাজগুলো করে থাকি, নর্মালি স্ট্যাটিক্সের কাজগুলো এই ডাটা দিয়েই করা হয়ে থাকে। তার মানে এটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, আমরা বলতে পারি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ ডাটা অ্যানালাইসিস। হ্যাঁ, ডাটা অ্যানালাইসিস করার ফান্ডামেন্টাল কম্পোনেন্টই হচ্ছে মূলত আমাদের এই নিউমেরিক্যাল ডাটা। তো নিউমেরিক্যাল ডাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ডিসক্রিট ডাটা, আর একটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডাটা, ঠিক আছে। ডিসক্রিট ডাটাটা হচ্ছে নর্মালি এই ধরনের ডাটাকে আমরা হচ্ছে কাউন্ট করতে পারি, ঠিক আছে, কাউন্টেবল, কাউন্ট করা যায়। আচ্ছা, কাউন্ট করা যায়। তো কাউন্টেবলের মধ্যে আমরা হচ্ছে বলতে পারি যে ধরেন আমরা এই একটা দোকান আছে, তো দোকানে এমপ্লয়ি কয়জন আমরা সেই এমপ্লয়িকে কাউন্ট করতে পারি, কাস্টমার কয়জন আসছে সেটাকে আমরা কাউন্ট করতে পারি। এরপর স্টুডেন্টদের আমি গ্রেড বলতে পারি, ঠিক আছে, স্টুডেন্ট গ্রেড, এটা একটা এক্সাম্পল দিতে পারি। যেমন স্টুডেন্টের মধ্যে যারা কোনো সাবজেক্টে কেউ পেলো ধরেন হচ্ছে A+, হ্যাঁ, কেউ পেলো হচ্ছে ধরেন A-, হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে কি আমরা কাউন্ট করতে পারতেছি। এটা হচ্ছে আপনার ডিসক্রিট আপনার ডাটা। আর হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। কন্টিনিউয়াস ডাটাটা হচ্ছে এটাকে আমরা মেজার করতে পারি, ঠিক আছে, এটাকে আমরা মেজার করতে পারি, মেজারমেন্ট পসিবল, অ্যান্ড এটা ইনফিনিট ভ্যালু পর্যন্ত নিতে পারে, অ্যান্ড ক্যান টেক ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস উইথিন আ গিভেন রেঞ্জ। একটা গিভেন রেঞ্জের ভিতরে এটা ইনফিনিট নাম্বার অফ ভ্যালু নিতে পারে। যেমন আমি এই ক্ষেত্রে লোকজনের হাইটের কথা বলতে পারি। যেমন মানুষের হাইট যদি আমরা মাপি, সেটা ধরেন কারো হচ্ছে 3 ফুট, কারো 2.5 ফুট, 5 ফুট, 5 ফুট 1, 5 ফুট 2, 5 ফুট 3, 5.5 ফুট, 5 ফুট 6, এরকম করে এটা অনেক একটা নির্ধারিত ভ্যালু পর্যন্ত হতে পারে। আবার টেম্পারেচার কথা আমরা বলতে পারি। যেমন আজকে দেখলাম যে বাংলাদেশে আপনার খুলনাতে মনে হয় তাপমাত্রা সর্বোচ্চ 40.6 ডিগ্রির মতো ছিল, ঠিক আছে। তো এই ধরনের বিষয়গুলোকে কি আমরা আমরা মেজার করতে পারি একটা স্কেলের উপর ভিত্তি করে, এবং এই স্কেলটা ইনফিনিট নাম্বার অফ ভ্যালু নিতে পারে একটা গিভেন রেঞ্জের মধ্যে। তার মানে এই ক্ষেত্রে একটা রেঞ্জ আছে, সে রেঞ্জের বাইরে কিন্তু নিতে পারবে না, এই রেঞ্জের মধ্যে সে ইনফিনিট নাম্বার অফ ভ্যালু নিতে পারে, ঠিক আছে। তো আসেন তাহলে আমাদের এই এক্সাম্পলে যাই। এই আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে দেখেন অনেকগুলো ডাটা আমাদের স্কেল ডাটা দেওয়া আছে, এটাই মূলত কন্টিনিউয়াস, বা এখানে এসপিসি সফটওয়্যারের ক্ষেত্রে ওরা এটাকে বলেছে স্কেল মেজারমেন্ট, ঠিক আছে। যেমন আমাদের এখানে হাইটের ক্ষেত্রে আমরা যদি দেখি, ওয়েটের ক্ষেত্রে দেখি, এগুলো সব স্কেলে দেওয়া। হেলথ রেটের ক্ষেত্রে মানে জেনারেল হেলথ রেটিং সেটাও স্কেলে দেওয়া। ফিট রেট মানে ফিজিক্যাল ফিটনেস, যেমন এখানে ফিজিক্যাল ফিটনেসকে
এক, যারা হচ্ছে ভেরি পুর, মানে যারা ফিজিক্যাল ফিটনেস একেবারেই নেই, মানে লক্ষ্যচক্কর অবস্থা যেটাকে বলা যায়, হ্যাঁ বাংলায় লক্ষ্যচক্কর বলে না, ওরকম লক্ষ্যচক্কর অবস্থা, হ্যাঁ। অনেকটা ওই যে আমাদের শ্রদ্ধ একটা সময় এক ইয়ে ছিল, অভিনেতা ছিল, টেলিস আমাদের মধ্যে অবস্থা, হ্যাঁ। আমার এক কাজিন ছিল বুঝছেন, তো তাকে আমরা মানে এই শয়তানি করে ছোটবেলা ওকে ওই যে টেলিস আমার ডাকতাম, তো গরম হয়ে যেত অনেক, কারণ ওরকম টেলিস আমাদের মতো অনেক হ্যাংলা পাতলা ছিল। তো আমরা টেলিস আমার ডাকতাম তাকে। এখন এটা দেখে না মনে পড়ে গেছে, যাই হোক। আর 10 হচ্ছে ভেরি গুড। হুম। ধরুন হচ্ছে যারা জিম টিম করে মোটামুটি, সিক্স প্যাকস অ্যাপস, হ্যাঁ, ওদেরকে আমরা ধরেন হেলথ ফিটনেস এর ক্ষেত্রে আমরা ইয়ে দিতে পারি, আপনার এই আমরা 10 দিতে পারি। ওকে, তাহলে আমরা মোটামুটি কি আমাদের মেজারমেন্ট স্কেল গুলো আমরা বুঝে গেলাম। এবার আসেন, আমরা এই ডাটা সেটটা তো অনেক বড়, এত ডাটা সেটে এত ভ্যারিয়েবল গুলোর মধ্যে থেকে আমি আসলে কিভাবে বুঝবো এই ডাটা সেটটা কি মিন করতেছে, বা এটার একটা, এই ডাটা সেটের আমি একটা সামারি পেতে চাই, ওই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তার মানে হচ্ছে যে কোনো ডাটা সেট, যখন আপনি স্পিসিস নিয়ে যে কোনো ডাটা সেট নিয়ে কাজ করতে চান, তখন প্রথম সবার পূর্বে সেই ডাটা সেটকে আপনার স্পিসিস কি লোড দিতে হবে। লোড দেওয়ার পরে কি কাজ করতে হবে, সেরপরে হচ্ছে লোড দেওয়ার পরে আপনি সেটার ডাটা ভিউটা দেখবেন, ভ্যারিয়েবল ভিউটা চেক করবেন। তার পরবর্তীতে এসে যেটা কাজ, মানে সেকেন্ড স্টেপের কাজ মূলত, সেটা হচ্ছে আপনাকে এই ডাটা সেটের একটা সামারি তৈরি করতে হবে, বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আপনাকে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তো এসপিএসএস এর যত ধরনের অ্যানালাইসিস আমরা করে থাকি, সবসময় খেয়াল রাখবেন এই অ্যানালাইসিস গুলো থাকে নর্মালি এই অ্যানালাইজ বাটনটার মধ্যেই। মানে অ্যানালাইজ ট্যাবের আন্ডারে যত অ্যানালাইসিস আছে এসপিএসএস এ, অ্যাডভান্স লেভেল বলেন, বেসিক লেভেল বলেন, হ্যাঁ জিরো লেভেল বলেন, সব অ্যানালাইসিস এই অ্যানালাইজ ট্যাবের আন্ডারে আছে। ঠিক আছে, একটা ট্যাব শিখবেন, এটাই জীবনে সবকিছু অ্যানালাইজ। ওকে, তো আমরা এখন এটার প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করবো। ওকে, অ্যানালাইজে ক্লিক করলাম, অ্যানালাইজে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে পাওয়ার অ্যানালাইসিস, রিপোর্টস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। পেয়ে গেছি, এটাই তো আমাদের দরকার, হ্যাঁ আচ্ছা, আসতেছি, সমস্যা নেই। তারপর হচ্ছে বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স, টেবিল, কম্পেয়ার মিনস, আরো অনেক কিছু এখানে হচ্ছে আছে। তা আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আবার ডেসক্রিপটিভ এসে অপশন দেখাচ্ছে ফ্রিকুয়েন্সিস, ডেসক্রিপটিভস, এক্সপ্লোর কস্টা। ফ্রিকুয়েন্সি হচ্ছে আমি বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ফ্রিকোয়েন্সি টেবিল বা চার্ট তৈরি করবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের প্রথম ধাপ। তো আমরা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করব। ফ্রিকোয়েন্সিতে ক্লিক করার পরবর্তীতে সে বলতেছে যে কোন কোন ভ্যারিয়েবলে তুমি ফ্রিকোয়েন্সি দেখতে চাও। এখানে ভাই 55টা ভ্যারিয়েবল আছে, তো এতগুলো ভ্যারিয়েবল আমরা এখন নিচ্ছি না, আমরা আপাতত 5টা ভ্যারিয়েবল নিই, ঠিক আছে। তো আমরা বললাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ভিতরে আমরা সেক্স নিলাম, তারপর হচ্ছে আমরা নিলাম হচ্ছে এইজ নিলাম, এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস নিলাম, আমরা হায়ার এডুকেশন যাবে, তার পরবর্তীতে ওয়েট, হাইট, 5-6টার মতো নিই। এর পরবর্তীতে হচ্ছে জেনারেল ফিটনেস, এটা নিই, ফিজিক্যাল ফিটনেস এটা হচ্ছে নিয়ে নিলাম, মোটামুটি কয়েকটা ভ্যারিয়েবল নিলাম। ওকে, এরপরে দেখবেন যে এটা ডান পাশে বেশ কিছু অপশন তারা দিয়েছে। তো আমরা একটু একটা একটা অপশন ক্লিক করে দেখি কি আছে। স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলাম। স্ট্যাটিস্টিক্স ক্লিক করার পরে মূলত আপনি তাদের কি ধরনের ভ্যালু পেতে চান সেটা তারা আপনাকে দেখাচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু কোনো ভ্যালু সিলেক্ট করা নেই, তা আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন বা সিলেক্ট করে দিতে পারেন। তা আমরা যে কাজটা করব, আমরা পার্সেন্টাইলের এখানে ক্লিক করবো না, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির এখানে ক্লিক করবো। ওই যে বলেছিলাম মিন মিডিয়ান মুড, আমরা মিন মিডিয়ান এবং মুড সিলেক্ট করে দিব, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন এটা এখানে সিলেক্ট করে দিব, করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এর পরবর্তীতে আমরা চার্ট অপশনে ক্লিক করব। চার্ট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে বাই ডিফল্ট চার্টটা থাকবে হচ্ছে নান, বাট আমরা এখানে বলে দিব যে আমাদের ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম লাগবে, আমরা হিস্টোগ্রামে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা চাইলে হিস্টোগ্রামে এটার সাথে সে নর্মাল কার্ভ, নর্মাল যে বেল শেপ কার্ভ সেটা সহকারে সে হিস্টোগ্রাম দেখাবে। ওকে, আমরা নর্মাল বেল শেপ কার্ভ সহকারে হিস্টোগ্রাম দেখতে চাই, ওকেতে ক্লিক করে দিলাম। আর বাকিগুলো ফরম্যাটে যদি ক্লিক করেন, ফরম্যাটের যেগুলো আছে এগুলো বাই ডিফল্ট সেটিংস, এখানে কিছু পরিবর্তন করতে হবে না। আর এখানে টেবিলটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমি বলবো যে সবসময় এই অপশনটা ক্লিক করে রাখবেন, এপিএ স্টাইলে টেবিল ক্রিয়েট করার জন্য। এপিএটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তো তাদের স্টাইলে যদি টেবিলটা ক্রিয়েট করেন ওটা মোটামুটি একটু সুন্দর দেখাবে, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এটাতে কোনো মানে সমস্যা হবে না। ওকে, সো এবার আমি ওকেতে ক্লিক করব।
ওকেতে ক্লিক করে দেখবেন যে আমার এখানে আলাদা একটা ট্যাব আমার এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আউটপুট উইন্ডো, বা এটাকে স্পিসেস বলতেছি কি দেখেন, আউটপুট ওয়ান, ডকুমেন্ট ওয়ান, স্পিসেস আইবিএম স্পিসেস স্ট্যাটিস্টিক্স ভিউয়ার। তার মানে আমরা যখন ডেটাগুলো লোড করব সেটা একটা উইন্ডোতে স্পিসেস দেখাবে, ডেটা অ্যানালাইজ করার পরে যে ফলাফলটা সেটা আবার স্পিসেস আমাকে আর একটা উইন্ডোতে দেখাবে, যেটা হচ্ছে আউটপুট উইন্ডো। তো এই আউটপুট উইন্ডোর বাম পাশে সে আবার আমাদেরকে আপনার রিমোট কন্ট্রোলের মতো একটা নেভিগেশন উইন্ডো দেওয়া আছে। যেমন আপনি যদি বলেন যে ফ্রিকোয়েন্সি টেবিল, আমি সরাসরি ফিজিক্যাল ফিটনেসের ফ্রিকোয়েন্সি টেবিল দেখতে চাই, তখন আপনি বাম পাশে দেখবেন ফ্রিকোয়েন্সি টেবিল কোথায় লেখা আছে। যেমন আমরা পেলাম এই যে ফ্রিকোয়েন্সি টেবিল লেখা আছে, এটা এখানে নিচে চলে আসলে পেলাম কি ফ্রিকোয়েন্সি ফিটনেস, এটাতে ক্লিক করলে সাথে সাথে আমি ফ্রিকোয়েন্সি ফিজিক্যাল ফিটনেস দেখতে পাবো। আবার হিস্টোগ্রাম দেখা আছে আমাদের এখানে, হিস্টোগ্রাম চ্যানেলের আন্ডারে আমি চলে গেলাম ট্যাবের আন্ডারে ফিজিক্যাল ফিটনেস, তখন এই ফিজিক্যাল ফিটনেসের ট্যাবটাও আমি দেখতে পারবো, ঠিক আছে। ওকে, এখন এবার আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে আমরা চাইলে এই যে এটার কালার, আপনি বললেন যে এই সবগুলো গ্রাফ দেখে একই কালারে দিয়েছে, এটা তো আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করতে চাই। তো স্পিসিসে, নতুন স্পিসিস গুলোতে আপনার কাছে কাস্টমাইজ করার মতো ক্ষমতা আছে, মানে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন কিভাবে। আমরা এটাকে, এটা ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরবর্তীতে দেখেন সে এটা আমাদেরকে দেখাচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস ফ্রিকোয়েন্সি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কালারগুলো চেঞ্জ করতে হলে কালারের ঘরে যাব, কালারের ঘরে গিয়ে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরবর্তীতে ফিল এবং বর্ডার, দেখেন ফিল এখানে এখন ব্লু কালার আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিই, কালার বললাম যে এখানে কমলা কালার দাও, কালার মাস্ট ভিজিবল হচ্ছে, এখন দেখেন যে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা কমলা কালার হয়ে গিয়েছে আমাদের এটা, ঠিক আছে। তো এখানে আপনারা হালকা পাতলা কালার টালার চেঞ্জ করতে পারবেন, গ্রাফের যে চার্টটা আছে এটাকে ছোট বড় করতে পারেন, কাস্টমাইজ করা সম্ভব। তো এটাকে আমি ক্রস করে দিলাম, এখন দেখেন এটা এখানে চলে আসলো অটোমেটিক্যালি। ওকে, এবার আমরা আমাদের আবার এসপিসির যে উইন্ডোটা আছে মেইন উইন্ডো, সেটাতে আমরা ফেরত যাই। সেটা হচ্ছে আমাদের আরো কিছু জিনিস বাদ আছে, আমরা অ্যানালাইজে ক্লিক করব, অ্যানালাইজে ক্লিক করলে এবার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স টেস্ট সেকেন্ড এবং লাস্ট ধাপ যেটা, সেটা হচ্ছে ডেসক্রিপটিভস, এখানে ক্লিক করব। ডেসক্রিপটিভে ক্লিক করার পরে আমরা যে যে ভ্যারিয়েবল গুলো নিয়েছিলাম সেই ভ্যারিয়েবল গুলো আবার এখানে আমরা নিয়ে আসব, ওয়েট, হাইট, জেনারেল হেলথ, ফিজিক্যাল ফিটনেস, হ্যাঁ। ওকে, অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো এখানে সিলেক্ট করা আছে। ওকে, ওকেতে ক্লিক করব, এরপরে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখেন একটা টেবিল আকারে সে আমাদেরকে সামারি দিচ্ছে, যে আমাদের সেক্স এর ক্ষেত্রে এন এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, আমাদের এখানে মোট অবজারভেশন বা স্যাম্পল সাইজ করা, যেমন এন এর ক্ষেত্রে, সেক্স এর ক্ষেত্রে 271 জনের তথ্য আছে, কিন্তু এইজ এর ক্ষেত্রে কেবলমাত্র কি 248 জনের তথ্য আছে, তার মানে এখানে কিছু মিসিং ভ্যালু আছে। আবার ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে 271 জনেরই তথ্য আছে, ঠিক আছে। এরপর মিনের ক্ষেত্রে এদের মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমরা দেখতে পারবো, তারপরে আপনার মিন মানে এদের যে এভারেজ ভ্যালু সেটা আমরা এখানে দেখতে পারবো, এবং প্রতিটা ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েবল গুলো নিয়েছি তাদের যে স্ট্যান্ডার্ড ডিভিশন সেটা আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন মাধ্যমে দেখতে পারবো, ঠিক আছে। তো আজকে আমরা কি দেখলাম, বেসিক স্ট্যাটিস্টিক্স এর ধারণাটা পেলাম, এসপিএসএস সফটওয়্যার বেসিক ভাবে ইউজ করার বিষয়টা দেখলাম, এবং এসপিএসএস ইউজ করে আমরা কিভাবে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে পারি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি চার্ট, এবং হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে টেবিল যেটা মেইন, মিডিয়ান এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের ভ্যারিয়েবল গুলোর একটা সামারি তৈরি করতে পারি, সেটা আমরা আজকে দেখলাম ক্লাসে। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, কোশ্চেন না থাকলে ক্লাস কিরকম লাগলো সেটাও বলতে পারেন, ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম আহাদ ভাই, আমি রাজু আহমেদ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আপনার এটা কি সলভ হয়েছে? আমি তো মেল পাঠিয়েছিলাম পরে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটা ইনস্টল করতে পেরেছি আর কি, কিন্তু বারবার হচ্ছে কি যেন ডায়লগ বক্সে এরর দেখাচ্ছে আর কি। আশা আচ্ছা করি রিস্টার্ট দিয়ে আমি করতে পারবো আর কি। আমি ফাইলটা পেয়েছি। আচ্ছা, যাক, আমি আপনার পরের মেইলটা আমার মানে আমার খুব কাজে লেগেছে আর কি। কাজে লাগছে, জি আমি এই কারণে পরে আপনার সাথে সাথে, আর আমি আসলে ব্যস্ত ছিলাম, আপনাকে রেসপন্স না হুম। দিয়ে আমি মেলটা হচ্ছে জাস্ট পাঠিয়ে দিয়েছি আর কি। এটা থ্যাংক ইউ ভাই। আজকে শুরু হইলো, তো মোটামুটি আমরা বেসিক বিষয়গুলো জানলাম, যদিও আমি এটা
আপনার 23 ইউজ করতাম আগে। তো এই বিষয়গুলো একটু জানার ছিল। তারপরেও শুরু থেকে যেহেতু একদম মানে গুছিয়ে উপস্থাপনা হচ্ছে, এই কারণে বিষয়গুলো রিভাইজ আমি ফেলবো এবং একেবারেই শুরু আশা করি থেকে আরো ভালো। স্টার্ট করছি আর কি। জি 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 জি, আশা করি হচ্ছে নেক্সট ইয়েগুলোতে আমরা আরো বেশি অ্যাডভান্স জি, বিষয়গুলো শিখবো। অবশ্যই অ্যাকচুয়ালি অবশ্যই। রিসার্চ করতে গেলে স্ট্যাটিস্টিক্স এর অ্যাকচুয়ালি তো কোনো বিকল্প নেই। স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন যার যত ভালো হবে সেই পেপার গুলো তত ভালো সেটাই। জায়গায় যেমন বিশেষ করে অ্যাকসেপ্টেড এই হয়। যে গ্রাফের যে কাস্টমাইজেশনের জি ব্যাপারটা জি জি। আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ দেখেন যে সুন্দর, মোটামুটি আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। এক এক গ্রাফ যদি এক এক কালার করেন আপনি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই আর আর কি। ওই আপনার দেখা যায় যে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর, যে হাই কোয়ালিটি জার্নাল যতগুলো আছে এদের এই মানে ডেসক্রিপটিভ স্টাডি, বিশেষ করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা অনেক স্ট্রং এবং অ্যানালাইসিস গুলো খুবই জি। মানে ভালো হয়। যাই হোক, আমরা আশাবাদী ইনশাল্লাহ হোল যে কোর্সটা আছে, কোর্স থেকে আমরা অনেক ভালো কিছু শিখবো আমি এবং আশা যেটা করি আমাদের ইনশাআল্লাহ, আমি পরবর্তী চেষ্টা করবো। প্রফেশনাল লাইফে আমরা এটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আহ, এই প্রতিটা লেকচারের ভিডিওটা আমাদেরকে দিয়ে দিলে দেন এটা জি, রিভাইজ অবশ্যই। করা আমাদের জন্য লেকচারের একটু খুবই যেটা ইজি হচ্ছে হবে। যে আমি একটা ড্রাইভ, মানে ড্রাইভের মতো ওপেন করব, মূলত ওটা সেটা একটা ইউটিউবের লিংক। তো আমি সেটা জি আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে গিয়ে লেকচার হচ্ছে দেখতে পারবেন। তো আজকে তো অলরেডি যেহেতু প্রথম লেকচার হলো, জি। আজকের লেকচারের পরে আমি ওটা আপনাদের লিঙ্কটা ওপেন করব। ওপেন করার পরে সেখানে ধরেন লেকচারটা আপলোড দিব। আপলোড হলে ইউটিউব তো আবার তার নিজস্ব একটা প্রসেসিং আছে, সেটা জি। করে সে যখন অ্যাভেলেবেল করবে লেকচার, তারপর হুম। আমি আপনাদেরকে মেল করবো আর কি, যে আপনাদের লেকচার ওয়ান রেকর্ডিং এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে হবে বিষয়। জি। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। আর বাকি দুজনের কি অবস্থা বলেন? আমাদের তো যেহেতু মোট তিনজন। হাই, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। আমি মশিউর। ওয়ালাইকুম আসসালাম। বসুন, এই যে বলেন। আহ, আপনি তো আহ, জার্মানি থাকেন মনে হয়। জি জি জি। জি, বলেন। সেই জন্য আমি আসলে ডাউনলোড করতে পারি না এখনো, কারণ এখান থেকে তো জানেন যে এই এইখানে হ্যাঁ, হ্যাঁ, এগুলাতে একটু ভাই সমস্যা আছে, তো ওই যে সমস্যা তো সফটওয়্যার আমি টফটওয়্যার ইউজ করে তো অনেক আমি ইয়ে মেবি করতে হয়। মেবি পেইড ভার্সন কোনোটা কিনতে হবে। ওই স্টুডেন্ট দেখলাম আমি যে দুঃখিত, 12 মাসের আমি জন্য। আসলে এইসব না ব্যাপার না তো না, ধরেন সমস্যা নেই। আইনের ঊর্ধ্বে, এগুলো তো আসলে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এইখানে অনেকে আছে যে অনেকে এই পাইরেসি সফটওয়্যার বা মুভি টুভি ডাউনলোড করে অনেক বিশাল বড় বড় জরিমানা খাইছে। হ্যাঁ, তো ওই জন্য আর কি। টরেন্ট তো ইউজ করতে হবে। যেমন আমাদের জাপানে হুম হুম আমাদেরকে হচ্ছে টরেন্ট ইউজ করতে দেয় না, মানে ভাড়া বাসা নিলেও সেখানে হুম এক্সক্লুডে থাকে। কেউ যদি টরেন্ট ইউজ করেন তাহলে ধরতে পারলে বাড়ি এলা অনেক টাকা জরিমানা করে। হুম। আসলে এই জাপানও আছে। আমা- আমাদের দেশে এই একটা জিনিস ভালো আর কি, অন্তত টাকা পয়সা পয়সা যায় অনেক। মানে আমার ক্ষেত্রে কি ভালো হয়েছে, এই সফটওয়্যার গুলো দেশে থাকতে ইনস্টল করা ছিল। ও আচ্ছা আচ্ছা। না, আমিও এরকম কিছু মানে খুঁজতেছি যে আমি প্রবাবলি কারোর বলবো যে গুগল ড্রাইভে আমার আপলোড করে দিতে, দেন ডাউনলোড করলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটাও করতে পারেন। হ্যাঁ। আর অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এর আগেও এই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে পড়ছিলাম ওই কিন্তু আমি অনেক টাকা খরচ করছি প্রায় মান্থলি। প্রবাবলি আমি আপনার বিজনেস অ্যানালিস্ট আছে না ওই জি জি। এই ওইখানে প্রায় 150 ইউরো না কত। বাহ, অনেক তো টাকা দিয়ে দিচ্ছেন ওদেরকে। অনেক অনেক টাকা, তাও তাও 150 ইউরো কিন্তু না, এক ফাইনাল কোর্স না, এটা কি বলে যে আপনার মান্থলি। ও মাই। তো ওইটা মানে বিজনেস অ্যানালিস্ট, ওটা আসলে এসকিউএল তারপরে পাইথন দেন অনেক কিছু শেখায় আর কি। আবার আমি আমি আসলে শেখার অনেক ইচ্ছে, তো ওই থেকে আর কি আমি অনেক কিছু শিখছি। আপনি আমার হয়তো বা লিঙ্কডইনে আমি আপনারা যখন মেসেজ করছি তখন দেখছেন যে আমি আসলে কাজও আপনি করছি। বলছিলেন আমাকে, আপনি বেশ কিছু কথা হচ্ছে বলছে, আসলে সবগুলো কথা তো খেয়াল রাখা সম্ভব হয় না। এক্স্যাক্টলি আমি খুব এক্স্যাক্টলি। অল্প সময়ের মধ্যে ঢুকি। জানি জানি। অনেক অনেক ধন্যবাদ আসলে, সত্যি কথা অনেক কিছু অনেক রিফ্রেশ হয়েছে। আর আপনি আমি আপনার প্রথমে বলছি লিঙ্কডইনে, হয়তো বা আপনার মনে নেই, আপনার পড়ানোর স্টাইলটা অনেক সুন্দর। যে আমি কিছু না জানলেও একদম প্রথম থেকে যে মানে যে কেউ ক্যাচ করতে পারবে জিনিসগুলা, যে আপনি কি বলতেছেন কেন বলতেছেন, যেটা খুবই মানে ভালো লাগে আমার আর কি যখন কেউ এইভাবে শেখায়। তো আপনার বেশ, এই জায়গায় আমিও আমার মনে চেষ্টা হয় যেন করি অনেক যেন স্ট্রক ধরেন পয়েন্ট। একদম জিরো লেভেল থেকে স্টার্ট করা যায়। কারণ হুম হুম কারণ আমাদের তো আসলে ক্লাসগুলো তো অনেকে থাকে, অনেকে সবকিছুই জানে এরকম মানুষও থাকে, আবার অনেকে এক্স্যাক্টলি। থাকে যে কিছুই জানে না। সো সবার জন্য একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হলে সবচেয়ে সেফ উপায় হচ্ছে জিরো লেভেল থেকে শুরু করা। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ আসলে। থ্যাংক ইউ। আর ওই আপনার যে নেক্সট কোর্স গুলো আছে ওগুলো তো ইনশাল্লাহ আমি করবো, কারণ আমার তো থিসিস লেখা লাগবে, তাই আর কি আমি সবকিছু বন্ধ করে দিছি। অবশ্যই আপনার আর সমস্যা নাই, আপনি থাকেন। আর আমার তো এটা আছেই, যেগুলো কোর্স
নেওয়ার চেষ্টা করি আসলে। দেশের বাইরে থেকে, আপনিও তো থাকেন, দেশের বাইরে থেকে আসলে জি, কোর্স এতটা রান করা যায় না। যে আসলে আমরা এটা খুবই, হাজার ব্যস্ততার মধ্যে থাকি, ঠিক জি, আছে। রান্না বাড়া, ধোয়া ধাই, কাপড় টাপড়, এগুলো মানে খুবই ঝামেলা। সেটাই তো, রান্না করে খেতে হয়, এগুলো করতে তো ওটা অনেক ই আছে। আহ, so এক্স্যাক্টলি। এই এই জিনিসগুলো আসলে কেউ বুঝবে না। আবার হচ্ছে দেশেও টাইম দিতে হয়, একটা হ্যাঁ, এক্স্যাক্টলি। রেসপন্সিবিলিটি আছে না। ওরা মনে করে তো আমরা চিল করতেছি, আসলে যে কি করতেছি। এটা সবাই চিল করতে পারে না, হ্যাঁ আছে অনেকে করে, তবে যে যে সংখ্যাটা চিল করে তাদের পরিমাণ খুবই কম। তো ওটা লেস দেন 1% বা 1 পয়েন্ট, আমি লেস দেন 1% বা লেস দেন 2% বলবো যারা জি। চিল করে। আর ম্যাক্সিমাম হচ্ছে প্যারার উপরে থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সব থ্যাংক সামনের ইউ। ক্লাসগুলো অনেক ভালো হবে। ধন্যবাদ। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমাদের আরেকজন যিনি ছিল উনি দেখি চলে গেছে। উনি কিছু না বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে। তো আজকে ক্লাস এখানেই। আপনাদের আপনাদের তো অলরেডি ক্লাসের একটা টেন্টেটিভ শিডিউল আমি দিয়েছি। সেই শিডিউল অনুযায়ী ক্লাস হবে, এবং আমি আপনাদেরকে ওরকম করে এই লেকচারের মানে যে জুম লিংক আমি সেটা পাঠিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের দেখা হবে। নেক্সট ক্লাসের আগে আজকে যেরকম বাংলাদেশ টাইম দুপুরে আমি জুম লিংক পাঠিয়ে দিয়েছি, সেরকম জুম লিংক আমি পাঠিয়ে দিব। বাই। থ্যাংক ইউ। থ্যাংক ওকে ইউ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।